শুভ সকাল ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল বাজে এখন 7টা। ঘুম থেকে উঠেই আমি পর্দাগুলা সরাই দেই, কারণ এই রুমে আমরা কেউই থাকি না। এই রুমটা বেশিরভাগ খালিই থাকে। যখন বেশি গরম পড়ে তখন দেখা যায় এই রুমে এসে আমরা শুই। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে তারপরে আমি বাসি বিছনাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করি, কারণ বিছনা নোংরা থাকলে ভালো লাগে না। তাই ঘুম থেকে উঠে আগে বিছনা ঝাড়বো আর ঘরগুলা ঝাড়ু দিব, কারণ ওই রুমে মেয়েরা ঘুমাচ্ছে, এর জন্য ওই রুমে না যাই, এই রুমটা আগে পরিষ্কার করি, তারপরে যাব রান্নাঘরে নাস্তা বানাইতে। আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সংসারের টুকিটাকি কাজ করতে হয়, আর কাজ করতে কিন্তু আমার ভালোই লাগে। আমার যদি শরীর ভালো থাকে তাহলে কিন্তু আমি সংসারে কাজ খুব করতে পারি, আর সংসারে কাজ করতে আমার খুব ভালোও লাগে। অনেকে আছে না সংসারে কাজ করতে ভালো লাগে না, কিন্তু আমি তার ব্যতিক্রম। আমার না সংসারে কাজ করতে খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পড়ার টেবিলটাও নোংরা হয়েছিল, মানে অগোছানো ছিল, সেগুলো আমি গুছায় নিলাম। আর টেবিলে কিন্তু আমি বেশিরভাগ কিছু না রাখার চেষ্টা করি। টুকিটাকি যদি কিছু থাকে তাহলে সেগুলো আমি সরায় ফেলার চেষ্টা করি। এই যে রাত্রের বেলা ছিল টুকিটাকি কিছু, সেগুলো আবার সরাই নিলাম। ঘরগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি যে রান্নাঘরের তাকটা আর কি নোংরা হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে আগে ঘুম থেকে উঠছি, ওই রুমগুলো তো পরিষ্কার করে নিলাম, এখন আমি রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিই। রান্নাঘর নোংরা থাকলে আমার ভালো লাগে না। আমি প্রতিদিনই রান্নাঘর মোছার চেষ্টা করি, আর তাকগুলা আর ডিপ ক্লিন করি প্রায় সপ্তাহে 15 দিনে একদিন। আর এগুলা দেখা যায় 2 দিন 3 দিন পরই আমার পরিষ্কার করা লাগে। রান্না করার সময় তেলের ছিটা আসে চারপাশে, দেখতে ভালো লাগে না। এই যে দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। আর গতকালকে ডাল ছিল, সেই ডালটাও আমি জাল দিয়ে নিলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে জাল না দিলে প্রচণ্ড গরম পড়ছে না, ডালটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি ডালটা আগে জাল দিয়ে নিলাম। আমার রাত্রে কিছু যদি থাকে ফ্রিজে যদি না রাখি তাহলে কিন্তু ঘুম থেকে উঠেই আমি সেগুলা জাল দিয়ে রাখার চেষ্টা করি, কারণ জিনিস অপচয় করা আমার মোটেও পছন্দ না। এই যে দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক কাজ করলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন গতকালকে রাত্রে না ভাত খাই নাই, তো সকালবেলা ওঠার পরে দেখি একটু ক্ষুধা লাগছে, ভাবলাম যে একটু নাস্তা বানাই। আর নিহানিদি তো ঘুমাচ্ছে, আর নিধির বাবাও ঘুমাইতেছে। ও উঠলে ওরা খাবে, আমার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য ভাবলাম যে আমি একটু নাস্তা বানায় খাই। তো অসুস্থ ছিলাম, কোনো কাজ করতে ভালো লাগে না আসলে সংসারে না। অসুস্থ থাকলে কোনো কাজ করতে ভালো লাগে না। আবার যখন সুস্থ থাকি তখন মনে হয় বাইরে গাড়ির শব্দ, আর যখন সুস্থ থাকি তখন মনে হয় সংসারে সব কাজ করে ফেলি। দেখেন, কালকে স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পরে বাসায় আসার পরে আমি কিন্তু ক্যামেরাটা অন করিনি। বাসায় আসার পরে অনেকক্ষণ রেস্ট নিচ্ছি, কারণ 12টা পর্যন্ত ওইখানে বসে থাকা খুবই খারাপ লাগে। আর পরিচিত লোক তেমন কেউ নাই, অনেকের সাথে কথা বলে অনেক সময় পার হয়ে যায়, তারপর না ভালো লাগে না। আপনি দেখেন সকাল 7টা থেকে 12টা পর্যন্ত কিন্তু সংসারে অনেক কাজ করা হয় ঘরে থাকলে। তো বাসায় আসার পর অনেকক্ষণ ক্যামেরা ধরি নেই, ভাবছি যে কোনো কাজ করবো না, ডিম বানাও করে ভাত খেয়ে নেব, কালকে করব। কেমন জানি একটু রেস্ট নেওয়ার পর মাথার ভিতরে কেমন ঘুরঘুর করতেছে যে ঘর মোছা লাগবে, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা লাগবে। তাড়াতাড়ি কী করলাম, উঠে ঘরটা ভালো করে মুছে নিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, ডিম বোনা করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো এই আমাদের মেয়েদের কিন্তু এই সংসারের কাজ করতে কিন্তু আমাদের হয় বাধ্যতামূলক। পুরুষদের শুক্রবার একটা বন্ধ আছে, তারপরে একটু অসুস্থ লাগলো, ওরা কিন্তু একদিন অফিসে যাইতে নাও যেতে পারে, মানে ছুটি নেয়। আর মেয়েদের কিন্তু তা নাই, মেয়েরা কিন্তু প্রত্যেক মাস বলেন বছর বলেন ওদের কন্টিনিউ কাজ করেই যেতে হয়। হয়তো অসুস্থ থাকলে রান্না ভারী কিছু রান্না করা লাগে না, হালকা পাতলা, কিন্তু রান্না তো করতে হয়, রান্না করে কিন্তু আসতেই হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এখন নাস্তাটা বানাই।
অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়ে আমার কাজে আরও আগ্রহ বেড়ে যায়। যাই হোক, এখানে আমি নাস্তা বানাচ্ছিলাম। গতকালকে রাত্রে আমি খাই নাই, আমার না প্রচণ্ড খিদা লাগছিল। আর এই যে দেখেন, আমার এই পরোটা না হালকা পুড়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, হয়ে যায় এরকম মাঝে মধ্যে। তো আমার অনেক ক্ষুধা লাগছে, তাই আমি ভাবলাম যে আমি নাস্তা বানাই তাড়াতাড়ি করে। নিধির বাবা, তারপরে নেহা, ওরা দেখা যায় রাত্রে খেলা দেখে অনেক রাত্রে ঘুমায়, ওদেরকে আর ডাকবো না, আমি একাই নাস্তাটা করে ফেলবো। আর আজকে রান্না করব গরু মাংস। হলো আমার শাশুড়ির হাতের রেসিপি। আমার শাশুড়ির হাতের রান্না সব মজা ছিল। এটা একটা সাদা তরকারি রান্না করতো, একটা আছে হইলো আদা দিয়ে রান্না করে, আর এইটা হইলো কাঁচামরিচ দিয়ে রান্না করে। এখানে আমি দারচিনি এলাচি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব জিরা গুঁড়া, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে বেশি করে পেঁয়াজ দিতে হবে। আর টক দই থাকলে না বেশি ভালো হইতো, আমার কাছে যেহেতু টক দই নাই, গতকালকে নিধির বাবা লেবু আনছিল, ভাবছি যে লেবু দিয়ে দিব। এই যে এখানে বেশি করে আদা রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব তেল। এখন হাতে ভালো করে মেখে মাংসটা চড়াই দিব। এইভাবে মাংস রান্না করলে এত ভালো লাগে, আর এটাতে না সিরকা দিলেও অনেক ভালো লাগে। আমার শাশুড়ি সিরকা দিয়ে রান্না করতো, আর না হয় টক দই দিয়ে রান্না করতো। তো আমরা খুবই মজা করে খাইতাম। আর আমি তো অল্প করে রান্না করতেছি, আমার শাশুড়ি বড় পাতিলে 4-5 কেজি মাংস রান্না করতো, আমরা সবাই মিলে এই মাংসটা অনেক পছন্দ করে খাইতাম। তো আমার শাশুড়ি হাতের অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আসলে মাঝে মধ্যে সেই রান্নাগুলো অনেক মিস করি। তো আজকে ভাবলাম যে আমার শাশুড়ি হাতের রান্না আমি রান্না করে খেয়ে দেখি ভালো লাগে কি না। তো যাই হোক, এই যে রান্নাটা চড়াই দিলাম। নিয়ে দেখে না স্লিপ, ও ফর্ম ক্লাবের ওটা নিয়ে গেলি ভালোভাবে কাউন্টারে যায়, তারপরে ইয়া করবা, স্লিপ নিয়ে। কিন্তু অনেক মানুষে, ওই যে একটা মেয়ে বলে ফর্ম ফিল আপ করছে, কয় বলে ইয়া কী জানি কয়, আমারটা তো আমি তো ফর্ম ফিল আপ করছি, তাহলে আবার যারা যারা করেনি তাকে আবার আমার ওইটার ভিতরে আমার নাম কেন? না দিব না, ফর্ম ফিল আপে স্লিপ দিব না তোমার। ওটা প্রমাণ কি তোমার? এর মধ্যে আমি নাস্তা খেয়ে নিছি। তারপরে এই যে দেখেন, আমার তরকারিটা কিন্তু এখনও কষাচ্ছি, আমি ধিমা আঁচে চড়াই দিছি। মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এই মাংসটা কিন্তু সিদ্ধ বেশি হলেই খেতে ভালো লাগে। আর আমাদের বাসায় একটু বেশি সিদ্ধ করে মাংস রান্না না করলে বাচ্চারা কেউ খেতে চায় না। তো এই রকম মাংস রান্না করে আপনারা খেতে পারেন। এরই মধ্যে দেখলাম যে আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হয় কি একটু পর অনেক বৃষ্টি আসবে, কিন্তু অনেক গরম লাগতেছিল, অসহ্য গরমে মানে টিকা যাচ্ছিল না। যাই হোক, বৃষ্টি আসলে হয়তো একটু ভালো লাগতে পারে। তো আবার সামনে এক্সাম, নিদেরও এক্সাম। তো নেহার ফর্ম ফিল আপ করা হয় নাই। সেদিন যে নেহার সাথে আমি কলেজে গেছিলাম, সেদিন যাওয়ার পরে যারা যারা বেশি আর কি ক্লাসে অনুপস্থিত ছিল তাদেরকে দেয়নি, আর যারা উপস্থিত ছিল তাদেরকে দিছে। তো আমার মেয়ে যাওয়ার পরে ম্যাডাম বলল যে তোমরা তো আসছো, যারা আসে নাই তাদেরকে আলাদা করে তারপরে তোমরা আসবা আবার আরেক দিন ফর্ম ফিল আপ করতে। তো সেদিন আমরা ফর্ম ফিল আপ করতে পারিনি, এর জন্য যারা আসে নাই তাদেরকে ম্যাডামরা আলাদা রোল নাম্বার করে তারপরে আবার আমাদের মেয়েদের গ্রুপে দিয়ে দিছে যে তোমরা ফর্ম ফিল আপ করো। তো আজকে আবার নিধির বাবাকে বললাম যে তুমি যাও। নেহা বলল যে গার্জেন যাইলেই হবে, আমি যাব না। এর জন্য নেহার বাবা আবার যাচ্ছে ফর্ম ফিল আপ করতে। সবাই দোয়া করবেন তো ও জানি সহি সালামতে আসতে পারে। আর এরই মধ্যে কিন্তু আমি এই যে তরকারিটা অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। এখানে আবার কয়েকটা আলু দিয়ে দিব, কারণ আমার বাচ্চারা না একটু আলু পছন্দ করে। মুরগি বলেন, গরু মাংস বলেন, ওরা না একটু আলু দিয়ে খেতে ভালো পছন্দ করে। আর এখানে এই যে একটা লেবু আমি দিয়ে দিব, একটু টক টক হলে না এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে।
তো মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি 2-3টা আলু দিয়ে দিব। এই যে দেখেন অল্প পরিমাণ আলু দিয়ে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা কিন্তু আলু ছাড়া কষা কষা খাইলে বেশি ভালো লাগে, যেহেতু আমার বাচ্চারা আলু পছন্দ করে এর জন্য ওদের জন্য কয়েক টুকরা আলু দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, মাংসটা একদম অসাধারণ মজা হয়। নিধির বাবাকে বিদায় দিলাম। নিধির বাবা আবার গেল নেহার কলেজে, নেহার ফর্ম ফিল আপ করার জন্য। আর এরই মধ্যে আমরা দুজন নাস্তা খাইলাম। নেহা নিধি এখনও ঘুমাইতেছে। আর সংসারে টুকিটাকি সকালে অনেক কাজ করলাম। এখন গরু মাংসটা রান্না করতেছি। গরু মাংস এখনও চুলায়, অনেকটা টাইম লাগে গরু মাংস সিদ্ধ হইতে। আর কোরবানি মাংস না তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু ফ্রিজে রাখলে না সিদ্ধ হইতে অনেকটা দেরি লাগে। গরু মাংস হইলে তারপরে ভাবছি যে প্রায় 2টার দিকে ভাত রান্না করব। দুপুর 2টার দিকে ভাত রান্না করলে আর রাত্রে আমার রান্না করা লাগে না, যেহেতু সিলিন্ডার গ্যাস। এই জন্য আমি একবেলা ভাত রান্না করলে 2 বেলা খাওয়ার চেষ্টা করি। আর কালকে কালিজিরা ভর্তা বানাইছিলাম, সেটা আছে ফ্রিজে। সেই ভর্তা আর ডাল আছে, সেগুলো দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখি নেহার বাবা আসুক, নেহাকে সারা হইব কিনা ফর্ম ফিল আপ। আবার নেহারও যাওয়া লাগতে পারে, একটু পরে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করবো। এর মধ্যে নিধির বাবা আবার ফোন দিল যে ওর ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো যাই হোক, এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর একটু শুকাইলেই আমি তরকারিটা নামাই ফেলবো। আর এরই মধ্যে দেখলাম হালকা হালকা বৃষ্টিও আসা শুরু হয়েছে। আসলে ক্যামেরায় সেরকম বোঝা যায় না, ঝিরি ঝিরি হালকা হালকা বৃষ্টি, একদম মেঘলা হয়ে আছে আকাশটা। আর বৃষ্টিটা না সেরকম না, ছিটাফাটা বৃষ্টি না সেরকম আর কি, এর জন্য বোঝা যাচ্ছে না। আর জোরে কোনো বৃষ্টি আসে নাই। আর অনেক দিন ধরে নেহা বলতেছিল যে আম্মু আসো, আলমারি কাপড়গুলা লাগেজে ভরে রাখি, কারণ আলমারিতে না কাপড় রাখার জায়গা নেই। আমরা যেহেতু 3টা মেয়ে মানুষ, আমাদের অনেক কাপড় হয়। এর জন্য ভাবছিলাম যে লাগেজে কাপড়গুলা মানে শাড়িগুলা খালি রেখে দিব। আর এই যে দেখেন এখানে আবার বিকালের জন্য সমুচা বানাবো। আসলে আমি তো সেরকমভাবে বানাইতে পারি না, প্রত্যেক দিন বিকালবেলা একটা টেনশন থাকে বাচ্চাদের কি দিব। তাই ভাবলাম যে দুপুরবেলা আটার ডোটা করে রাখি, তারপরে বিকালবেলা আবার ওদেরকে নাস্তা বানায় দিব। যাই হোক, এখানে আবার একটু কালিজিরা দিলাম, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হালকা পরিমাণ চিনি, আর দিয়ে দিব তেল, দিয়ে তারপরে ভালোভাবে একটা ডো বানিয়ে রেখে দিব রেস্টে। বিকালবেলা দেখি এটা দিয়ে কি বানানো যায়। সিঙ্গারা বানার চিন্তা ভাবনা আছে, সিঙ্গারা বানানোর। এক ঝামেলা শেষ হয় তো আরেক ঝামেলা শুরু হয়। এই যে দেখেন বড় মেয়ের ফর্ম ফিল আপ করলাম, এখন আবার ছোট মেয়েরও পরীক্ষা। মানে জীবনটা মনে হয় কি একটা যুদ্ধের মতো, এক যুদ্ধ শেষ হয় তো আরেক যুদ্ধ শুরু হয়, আরেক যুদ্ধ শেষ হয় তো আরেক যুদ্ধ শুরু হয়। এভাবেই আসলে চলে, আর ভালো লাগে না জীবনটা এরকম সারা জীবন যুদ্ধ করতে করতে আসতে আর ভালো লাগছে না, ক্লান্ত হয়ে পড়ছি। যাই হোক, এখানে আবার নিধির বাবাকে নিধি আবার কলপ লাগাই দিচ্ছে। 2 মেয়ে সবসময় বাবাকে এইভাবে কলপ লাগাই দেয়। তো আমি আবার একটু ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এগুলা একসময় স্মৃতি হিসাবে রয়ে যাবে, হয়তো আমরা একদিন থাকবো না, আমার মেয়েরা দেখবে। যাই হোক, এখানে দেখেন এই যে আলমারি কাপড়গুলো সব বের করে নিয়েছি আমরা মেয়ে মানুষ, আমাদের অনেক কাপড় এই আলমারিতে জায়গা হয় না। আর শাড়ি তো আমরা পরি না, তাই লাকেজের ভিতরে যতটুকু থাকে মনে হয় না আটবো। নেহা ওই ছোট লাকেজটা আনছো, রাখো। এটাও শাড়ি, এগুলো তোমার দাদি দিচ্ছে মানে। হ্যাঁ না, জামকালা তোমার ড্রেস পাবা না কেন? ওই আগে যেগুলো পরো না ওগুলা বের করো। শাড়িগুলো, শাড়ি আলমারিটা দেখা দেখছেন আলমারির কি অবস্থা, শাড়ি দিয়ে একদম সব উল্টা পাল্টা হয়ে আছে। এর জন্য ভাবলাম শাড়িগুলা সব লাকেজে ভরে রাখবো। এখন দেখি লাকেজে হইব শাড়ি জায়গা, আর যতটুকু জায়গা হয় তারপর তো ড্রেসগুলো রাখতে পারবি, এমনি তো ড্রেস রাখাই যায় না। ওই ওইভাবে সাইড করে রাখো, সাইড করে রাখো। হ্যাঁ, এই যে এইভাবে 3 সাইড রাখা যাবে তাহলে। এটা সুন্দর।
আমার বিয়ের এত বছর হয়েছে আমি কিন্তু একটা শাড়িও কখনো কিনি নাই, কারণ আমার ননাসরা আমার শাশুড়ি সবসময় আমাদের তিন বউকে শাড়ি দিত, এজন্য আমি কখনো শাড়ি কিনি নেই। আর শাড়ি সেরকমভাবে আমাদের পরাও হয় না, কিন্তু শাড়িগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। সেম একদম উপরে দেওয়া অনেক জায়গা আছে, এদিকে রাখা যায় আর পারবো না, এদিকে জায়গা আছে, যেদিকে যেদিকে জায়গা আছে না মাথায় না যাও এই সাইডে ব্লাউজ আছে, এগুলা ব্লাউজ বানায় দেয় না কিছু না, কিনবা কবে কিনুম আর রাখতে রাখতে রাখ করছে না দে। এই শাড়িটা অনেক সুন্দর, এটা নেহার ফুপি দিছে, আর এগুলা এটাও নেহার ফুপি দিছে না নেহা, এগুলা সব আমার ননার শাড়ি দিছে আর আমার শাশুড়ি। এর জন্য আমি এই শাড়িগুলো রাখি, কারণ আমার শাশুড়ি অনেকে আমার শাশুড়ি ম্যাক্সি তারপরে শাড়ি নিতে চাইছে, আমি নেই কেন নেই আমার কাছে এমনি অলরেডি আমার শাশুড়ি অনেক শাড়ি আছে, দিছে আমার অনেক, আমার মার শাড়িও আছে। ভাত খাও নাকি? এই যে এই শাড়িটাও দিছে, সব সব আমার শাশুড়ি দিছে। হ্যাঁ এই যে এটা জাম কালার, এটা জাম কালার, আমার বিয়ার শাড়িতে এই কালার ছিল না, আসছিল অন্য কালার, এটাতে দাগ বসে দেখা কালার করতে যায় এই কালার হয়ে গেছে। এই শাড়িটা পরলো, এটা আমি পরলাম, আর জাম কালার না আরেকটা আছে না, ওইটা তুই পর, তুই না আরেকটা বাইর করলি, নাহলে এটা পর তুই। কই জাম কালার, এটা হালকা জাম কালার, এটাও তো নীল কিসে, ওটাও সমস্যা নেই। দেখা আগে কত শুকনা ছিলাম আমি। এ আর ডুববো না নেহা এটার ভিতরে, এই সাইডে হ্যাঁ এটার ভিতরে আর ডুববো না। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে অনেকে দেখি অনেকে ম্যাক্সি চাইছে স্মৃতি হিসাবে, কিন্তু আমি কখনো চাইনি। কেন চাইনি বলেন তো? আপনাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে, আমার শাশুড়ি আমাকে এত শাড়ি দিছে সেগুলাই আমার স্মৃতি, কারণ এগুলো আমার শাশুড়ি সব পরছে, আবার কিছু কিছু নতুনও আছে, তো সেটাই আমার স্মৃতি, তাই না? আমার আর আলাদা করে ওনার ম্যাক্সি নেওয়া লাগবে না, আমি শাড়িগুলো সব যত্ন সহকারে রেখে দিছি। এখানে আমার মার শাড়ি আছে, এখানে আমার শাশুড়ির শাড়ি আছে, এখানে আমার ননাসরা আমাদের গিফট করছে সেই শাড়িগুলো আছে, আমি সেই শাড়িগুলো সব সময় যত্ন সহকারে রেখে দিই, কারণ আমার মেয়েরা বড় হয়েছে, ওরা দেখবে যে ওর দাদি ওর ফুপুরা ওর মাকে শাড়ি দিছে, আর আমার মেয়েরাও এই শাড়িগুলো খুব পছন্দ করে। কিছু কিছু শাড়ি আছে ওরা অনেক পছন্দ করে, ওরা বলে যে আমরা পরবো, আমি বলছি যে তোমাদের ব্লাউজ বানাই দিব, তোমরা পরো। আর এখানে দেখেন নিধির বাবা কত বড় একটা কাঁঠাল আনছে, এই বছরের প্রথম আমার ঘরে কাঁঠাল আসতো। আমরা কিন্তু কাঁঠাল সেরকম খাই না, কিন্তু এই কাঁঠালটা এত মজা ছিল, এত মিষ্টি ছিল, দেখলাম নেহা নিধি মাশাল্লাহ খাইলো। আমার কিন্তু কাঁঠাল অনেক পছন্দ, কিন্তু আমি না ভয়ে কাঁঠাল বেশি একটা খাই না। আর আমার বাবা মারা গেছে, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যখন বেঁচে ছিল তখন বছরে কাঁঠাল যখন উঠতো তখন সে প্রত্যেক দিন ঘরে কাঁঠাল তার থাকাই লাগতো, কাঁঠাল সে এত পছন্দ করতো, কাঁঠাল মানে সব সময় খাইতো। আর আমার মাকে দেখতাম কাঁঠাল ভাঙতো, আমার না কাঁঠাল ভাঙতে মোটেও ভালো লাগে না, কাঁঠাল ভাঙতে অনেক বিরক্ত লাগে। ফেসবুকে ইউটিউবে দেখি মানুষ কত সহজে কাঁঠাল ভেঙে ফেলে, কিন্তু আমার মনে হয় জীবনের সবচেয়ে কষ্টের কাজ হলো কাঁঠাল ভাঙা। এই যে দেখেন আমি আবার একটু সমুচা বানাইছিলাম বিকেলে, আসলে সেরকম ভালোভাবে বানাইতে পারিনি, বাচ্চারা আর কি বিকালে খাবে, এজন্য ভাবলাম যে বিকালে নাস্তাটা ওদের ঘরে তৈরি করে দেওয়ার চেষ্টা করি সব সময়। আর যা বলতেছিলাম, আমার কাঁঠাল আমি বরাবরই পছন্দ করি, কিন্তু ওরকমভাবে খাই না, বেশি হইলে 4-5 কোয়া খাই, এর বেশি খেতে পারি না, ভালো লাগে না। আর এখন তো আমার মিষ্টি জিনিস খাবার একদম নিষেধ। তো যাই হোক, আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।